সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাইমন জাকারিয়া। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা অবশ্য রুদ্র বৈশাখের দ্বার প্রান্তে, সেই জায়গা থেকে জিজ্ঞেস করি যে বৈশাখ, বর্ষবরণ এগুলো মানে নাগরিক উৎসব হয়ে ওঠা, হ্যাঁ এগুলো আমরাও সেই নাগরিক দৃষ্টিভঙ্গিতে এই উৎসবটা দেখি কিনা, গণমাধ্যমের কথা বলতে পারি আমরা, বা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমরা এই উৎসবটাকে এখন কিভাবে দেখছি? বাংলাদেশে বৈশাখের মূল কার্যক্রম শুরু হয় কিন্তু পুরো চৈত্র মাস ব্যাপী। চৈত্র মাসের পুরো মাসটাই বৈশাখের বিভিন্ন আয়োজন, বর্ষর মানে শেষের চৈত্র সংক্রান্তি চৈত্র যেটাকে বলে, সংক্রান্তি, হ্যাঁ সেখানে কিন্তু অনেক বৈচিত্র্যময়। সেটা ঠিক চারুকলার মঙ্গল শোভাযাত্রার মতো এই গুটি কয়েক মানুষের সমাহার না, নানা গোষ্ঠী, মানে নানা গোষ্ঠীর নানা বিশ্বাস আচার অনেক সঙ্গে কিছু যুক্ত, অনেক কিছু যুক্ত। বিশেষ করে আমাদের যে 2-3 হাজার বছরের যে ইতিহাস বা ঐতিহ্য পরম্পরার যে মানে চর্চার ইতিহাস, সেই জিনিসটা গ্রামে কিন্তু এখনো হচ্ছে। যেমন আমরা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের, আমি বিশেষ করে গত প্রায় 23 বছর ধরে বাংলাদেশের সব অঞ্চলের গ্রামে ঘুরেছি এবং আমার সেরকম সুযোগ হয়নি যে সব অঞ্চলে বৈশাখটা দেখা, কিন্তু এক জীবনে সম্ভবও নয়, কারণ এত বৈচিত্র্য বাংলাদেশে আছে। আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব অঞ্চলেই বৈশাখের বিচিত্র রূপ। যেমন আমাদের চৈত্র সংক্রান্তি যদি ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, যদি মানিকগঞ্জে যান, টাঙ্গাইলে যান বা ওইদিকে ভৈরব যান, এসব অঞ্চলে কিন্তু হরগৌরী পূজা, হরগৌরী উৎসব হচ্ছে, বা মন জাগানো হচ্ছে, সং খেলা হচ্ছে, এইরকম বিচিত্র ধরনের হচ্ছে। তার সঙ্গে কিন্তু শুধুমাত্র যে তান্ত্রিক উপাসনার সম্পর্ক এমন নয়, সে তান্ত্রিকতা আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, ইভেন আমাদের যে ফোক আর্ট, যেটা আমরা ভিজুয়াল আর্ট বলি, সে পেইন্টিং এর সম্পর্ক আছে, ইভেন আমাদের যে চাষাবাদ পদ্ধতির সম্পর্ক আছে। কারণ ওখানে বিচট নামে একটা পর্ব হয়। বিচট মানে কি? বিচট মানে সেখানে ধান নিয়ে একটা খেলা করা হয়, বা সেখানে আম ভাঙার একটা পর্ব থাকে, যেখানে প্রথম আম খাওয়ার একটা মানে চর্চা থাকে। তারপরে সেখানে মানে প্রথম যে আমটি, মানে সেটা কি, মানে কাঁচা আম যেটা, কাঁচা আম, সেটা বিশেষ পদ্ধতিতে রান্না করে খাওয়া হয়, আম ডাল খাওয়া হয়। এটা বছরের প্রথম দিন খাওয়ার নিয়ম। আর বছর শেষ হয় কিন্তু তিতা খেয়ে, অর্থাৎ সেদিন নিম পাতা বা এইসব করা হয়, বা পাট। পাট পাওয়া যাবে না, হ্যাঁ পাট শাক, এগুলো। কিন্তু নিম পাতা কেন খায় বছরের শেষে? কারণ লোকবিশ্বাস অনুযায়ী আমাদের দেহকে একটা বছরের শেষে অনেক বিষ জমে দেহের ভিতরে। সেই দেহকে নতুন বছরে নিয়ে যেতে গেলে তাকে একটা শুদ্ধতার ভিতর দিয়ে নতুন বছরে যেতে চায় বাংলাদেশের মানুষ, এটা বিশ্বাস করে। এবং সেই জায়গা থেকে তিতা খায় বছরের শেষ দিন। বিভিন্ন ধরনের তিতার আয়োজন থাকে, গ্রামে গেলেই কিন্তু এটা দেখবেন। এবং বছরের প্রথম দিন তারা আবার টক খেয়ে শুরু করে। যে দেহটাকে বিশুদ্ধ হলো, সেই দেহটাকে পুরো একটা বিশুদ্ধতার মানে ক্ষেত্রটা আবার তৈরি করে, মানে একদম পরিপক্কতা প্রদান করে টক। যে জন্য আম ডাল বা টক রান্না করছে, বিচিত্র ধরনের মিষ্টি রান্না করছে, সেই দিন শুরু হচ্ছে এইভাবে। কিন্তু নগর জীবনে আমরা কি এসবের কোনো কিছুর কোনো মানে কোনো ইশারা কি পাচ্ছি? নগর জীবনে চলে আসলো ইলিশ, পান্তা ইলিশ। আসলে পান্তা ইলিশ এটাও এক ধরনের আর কি, আমার মনে হয় লোক দেখানো বা এক ধরনের ফ্যাশন বলবো, কিন্তু এটার সঙ্গে আমাদের ঐতিহ্যিক চর্চার কোনো সম্পর্ক আমরা ওইভাবে খুঁজে পাই না। কারণ আমরা দেখি এবং টকের সম্পর্ক আছে, মিষ্টির সম্পর্ক আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ খাদ্য অভ্যাসের ভিতর দিয়ে কিন্তু একটা জাতিগোষ্ঠীর পুরো ইতিহাসকে জানা যায়, পুরো সংস্কৃতি। কারণ আমাদের মূল প্রবণতাটা কিন্তু আমাদের খাদ্যের ভিতর দিয়ে নিয়ন্ত্রণ হয়। কারণ খাদ্যর যে তৈরি করা হচ্ছে তার একটা প্রসেস, এবং খাদ্য যে যাকে খেতে দেওয়া হচ্ছে, পরিবেশন, সেটাও কিন্তু একটা মানে সংস্কৃতি, এক ধরনের শিল্প। আবার মানে খাদ্যটা খাওয়ার পরেও এক ধরনের সংস্কৃতি আছে। মানে খাদ্যের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। আমরা খাদ্যকে সব থেকে অবহেলার চোখে দেখছি, কিন্তু খাদ্য কিন্তু অবহেলার বস্তু নয়। বিশেষ করে উন্নত বিশ্বে গবেষণার ক্ষেত্র খাদ্যকে দেখানো হচ্ছে, কিন্তু আমরা সেদিকে এখনো তাকাচ্ছি না। যেমন বাঙালির খাদ্য অভ্যাস, আমি যেমন বললাম যে শুধু তো এক ধরনের খাদ্য পদ্ধতি বাংলাদেশে নাই। যেমন আমরা যে আমাদের 8টা বিভাগ আছে, 8টা বিভাগের যদি বৈচিত্র্যের জায়গাটা দেখতে চান, যদি ওই অঞ্চলের খাদ্যটাকেই আপনি দেখেন, তাহলে এই বৈচিত্র্যটার প্রথম আপনার চোখে ধরা পড়বে। কেন আমরা যখন চট্টগ্রামে যাই, সেখানকার খাদ্য অভ্যাসই ভিন্ন। পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে গেলে সেখানে আমাদেরকে মানে বাঁশের রান্না খেতে দিচ্ছে, বাঁশের কচি বাঁশের ডগা রান্না করা হয়, অসাধারণ।
আবার আমরা যখন উত্তরবঙ্গে চলে যাই যাচ্ছি। সেখানে কিন্তু অন্য ধরনের একটা আবার খাবার যখন দেওয়া আমরা হচ্ছে। বরিশাল যাচ্ছি, বরিশালে যাচ্ছি, বরিশালের অঞ্চলে হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছি, হ্যাঁ। তো এই বৈচিত্র্যগুলো কিন্তু আমাদের বৈশাখের মূল জায়গাটা বুঝতে গেলে পারে খাদ্য অভ্যাসটাকেও আমাদের বৈচিত্র্যের সঙ্গে গ্রহণ করা দরকার, শুধু পান্তালিশের ভিতরে সীমাবদ্ধ না থেকে। এবং এই জায়গা থেকে বলা যে আমরা এই যে ধীরে ধীরে যে সরে আসছি, সরে আসলে আমাদের মধ্যে এখন মিশ্রণ তৈরি হচ্ছে, ফিউশন তৈরি হচ্ছে আমাদের সংস্কৃতির, এই যে মিশ্রণ ফিউশন, সেই জায়গা থেকে বলা যে একটু পোশাকই হয়ে গেছে এই উৎসবটা, নাগরিক উৎসব। আমরা আগে যে পরিমাণ নতুন পোশাক পরতাম বর্ষবরণ অনুষ্ঠানে, বর্ষবরণ অনুষ্ঠানটা মানে সার্বজনীনতা আছে, মানে কোনো ধর্মীয় উৎসব না, এটা সবার উৎসব, এই উৎসব সবার। কিন্তু সেই জায়গা থেকে মানে এই যে যেটা আমরা বলছি প্রদর্শনীয় উৎসব, এইটা নিয়ে যদি একটু বলেন যে আমরা আগে কিন্তু এই উৎসবে ওইভাবে যে নতুন পোশাক, একটু নির্দিষ্ট রঙের পোশাক, সব শ্রেণী পেশা মানুষ পড়বে, সেটাকে ইতিবাচক ভাবে দেখেও এটা নিয়ে হয়তো একটু কথা বলারও সুযোগ আছে। কারণ আমি ঢাকায় পড়ছি, আমার গ্রামে আসলে উৎসবটা যার যার দ্বারা তৈরি, সে সেই আচারটি পালন করছে কিনা, এই বিষয়ে আপনিই বলবেন। আমি আসলে এটাও কিন্তু খুব মানে বেদনার কথা যে আমরা বৈশাখকে বিশেষ করে নাগরিক দৃষ্টিভঙ্গি থেকেই এক ধরনের দেখছি যে এটা অসাম্প্রদায়িক উৎসব এবং এটা সম্পূর্ণরূপে একটা স্বাধীন শিল্প চর্চার উৎসব। কিন্তু গ্রামীণ সংস্কৃতিতে রিচুয়ালটা কিন্তু বৈশাখী উৎসবের বা চৈত্র সংক্রান্তির একটা প্রধান বিষয়। কিন্তু রিচুয়াল প্রধান হলে পরেও রিচুয়ালটা সেখানে অনেক ক্ষেত্রে গৌণও হয়ে যায় সমাজের সব মানুষের সমান উপস্থিতিতে। যেমন যদি অংশগ্রহণে অংশগ্রহণের, যেমন চৈত্র সংক্রান্তিকে আমরা যদি শুধু হিন্দুদের উৎসব বলি, বলি বা কৃত্য বলি সেটা ভুল হবে। কারণ আপনি যদি গভীরভাবে চৈত্র সংক্রান্তির ভিতরে ঢোকেন তাহলে দেখবেন যে চড়কের মাঠে হ্যাঁ, যার পিঠে বড়শি বিধে ঘোরানো হচ্ছে, আমি দেখেছি অনেক অঞ্চলে সেই বড়শি যার পিঠে ঘোরানো হচ্ছে সেই লোকটাই মুসলিম, হ্যাঁ, কিন্তু সে তান্ত্রিক উপাসনার জি, যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু অনুসরণ করেই কিন্তু চড়কে যোগ দিচ্ছে। এমনকি চড়কের মাঠে যারা মুখোশ পরে বাঘ বা জি। পেতনি বা পরী সেজে যারা আসছে এগুলোর সঙ্গে তান্ত্রিক উপাসনার একটা যোগ আছে, কিন্তু সেইগুলো যারা চর্চা করছে তারাও কিন্তু মুসলিম। হুম। তাহলে আমরা যেটাকে হিন্দু রিচুয়াল হিসাবে দেখছি সেখানে মুসলিমদের সম্মিলিত অংশগ্রহণ দেখছি। সেক্ষেত্রে চৈত্র সংক্রান্তির উৎসবকে গ্রামীণ পরিপ্রেক্ষিতে রিচুয়ালকে সাম্প্রদায়িক বলার কোনো সুযোগ সুযোগ নাই। নেই সেখানে উৎসব আকারে যখন রূপ নিচ্ছে তখন উৎসবটা হয়ে যাচ্ছে সবার। অসাম্প্রদায়িক একটা সম্মেলন, একটা মিলনের বন্ধন। সেক্ষেত্রে চারুকলা ইনস্টিটিউটের দেওয়ালে যখন চিত্র আঁকা হয় সেটাকে আমরা খুব বাহবা দিই যে এটাই আমাদের অরিজিনাল বৈশাখ, কারণ এটার ভিতরে কোনো সাম্প্রদায়িকতার চিহ্ন নাই। কিন্তু যখন একটা মুখোশ তৈরি করে গ্রামে, এই যে আমি পেতনি বা জি, পরী বা মানে পেঁচা, দুর্গা বা হ্যাঁ, পেঁচার মুখোশ গ্রামে দেখলাম, সেখানেও তো আমি যদিও ওটা রিচুয়ালের সঙ্গী কিন্তু ওটার ভিতরে তো কোনো অসাম্প্রদায়িকতার চিহ্ন আমরা পাই না যখন আমি বিশ্লেষণে যাই। কারণ হ্যাঁ, বিশ্লেষণের সঙ্গে দেখি যে সবারই সম্মিলিত অংশগ্রহণ অংশগ্রহণ আছে। সেখানে আছে। কারণ যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে তার সঙ্গে সম্পর্ক আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের হুম। জাতিগোষ্ঠীর সম্পর্ক আছে। যদি ওই ভূগোলের ভিতরে কোনো খ্রিস্টান থাকে তারাও কোনো কোনো ক্ষেত্রে এটার সঙ্গে যুক্ত আছে। ওই ক্ষেত্রের ভিতরে যদি বৌদ্ধরা থাকে, যেমন বৌদ্ধদের সেও কথা বললে জড়িত, হ্যাঁ। সেও যুক্ত আছে। যেমন বৌদ্ধদের কথা আমরা যদি বলি, যেমন বৈশাখী যেটা জি। একটা, সেটারও এক ধরনের নাগরিক, মানে পাহাড়ে যেটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, পাহাড়ে হচ্ছে যেটা বিজু উৎসব, জি, বিজু উৎসব। সেটা তো বৌদ্ধদের এবং পাহাড়ি জনগোষ্ঠীরা করতেছে। সেক্ষেত্রে বৈশাখী উৎসবকে শুধুমাত্র মানে একটা ধর্ম নিরপেক্ষ একটা নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে এটা বলার কোনো সুযোগ নাই। অবকাশ নাই, বরং আমাদের দেশে যে বিচিত্র ধর্মমতের মানুষের বসবাস আছে সেটাকে মানে একটা অসাধারণভাবে প্রমাণ করার একটা সুযোগ কিন্তু বৈশাখী উৎসবের ভিতর দিয়ে আছে। যদি আমরা সব অঞ্চলের মানুষের বৈশাখ উদযাপনের চিত্রটা তুলে ধরতে পারি তাহলে বাংলাদেশে যে বিচিত্র ধর্মমতের বসবাস আছে সেটাকে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। এবং সেই জায়গাতে পোশাকের কথা একটু আসতে চাচ্ছিলাম। হ্যাঁ, পোশাকের সঙ্গেও কিন্তু খাদ্যের হ্যাঁ, সঙ্গে যেমন হলো যে মানুষের ভূগোলের একটা সেখানে সম্পর্ক আছে, পোশাকের সঙ্গে আছে। পোশাকেরও একটা সম্পর্ক আছে। যেমন আমাদের কুষ্টিয়া অঞ্চলে যদি যান সেখানে তাঁতিরা এখনো তাতেই বস্ত্র বুনন করতে সেই পোশাকগুলো তো আমরা ব্যবহার করছি। যেমন গামছা খুব পপুলার একটা উপাদান হয়ে গেছে ইদানিং, গামছা দিয়ে মানে কাপড়ও তৈরি হচ্ছে, জি, সেটা বৈশাখেরই
মানে প্রধান একটা হ্যাঁ, মানে কাপড় হয়ে যাচ্ছে মানে নাগরিক গামছা দিয়ে পোশাক পরিবেশের। তৈরি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, সেটা মেয়েরা বা অনেকে মানে হুম, দোপাট্টা হিসেবে রাখছেন, হ্যাঁ, হ্যাঁ। বিচিত্র ধরনের একদম মানে শাড়ি ব্লাউজ থেকে শুরু তার করে বিচিত্র ব্যবহার হয়েছে, বাচ্চাদের হ্যাঁ। শার্ট প্যান্ট সব ধরনের জিনিসই সবকিছুতেই, তৈরি হচ্ছে। হ্যাঁ। এবং সেটার মানে কখনো কখনো এটা খটকাও লাগে যে আমাদের ঐতিহ্যের সঙ্গে গামছার যে ব্যবহার, সেই ব্যবহারের সঙ্গে আমাদের একটা মানে ঐতিহ্যিক পরিচয় আমাদের ছিল। যেমন সেই নদীতে যাওয়া, মানে স্নান করে সেটাকে ব্যবহার করার একটা হ্যাঁ, পদ্ধতি, এবং সেই ভাওয়াইয়া গানে সেই ঘাড়ের গামছা, হ্যাঁ। সেই গামছা যখন আমাদের একটা পোশাক হয়ে যাচ্ছে, তখন সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক ঘাড়ের চিহ্ন হয়ে গামছা যাচ্ছে। ছুঁয়ে যাও, হ্যাঁ, থুয়ে যাও রে। হ্যাঁ। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু খটকা লাগে, কিন্তু মানে আধুনিকতা মানে তারপর যদি ধরেন যে এই যে মানে এই দিনটিতে নতুন এই যে সাদা লালের পোশাক পরতে হবে, ওই যে সেদিকে যে আমরা ঝুঁকে গেলাম, এটাতে বাণিজ্য হচ্ছে, সেটা ঠিক আছে। এক ধরনের হয়তো আনন্দ আছে নতুন পোশাক পরার মধ্যে, কিন্তু সেটার সঙ্গে আসলে যারা ওই যে আমি বলছিলাম যেটা, যে যাদের মাধ্যমে আচারটা এসছে, তারা কি নতুন পোশাক পরতে পারছে? গ্রামে কি সেই সুযোগটা হচ্ছে? আসলে নতুন পোশাক পরার সঙ্গে সেটা আমাদের সম্পর্ক, নাগরিক হ্যাঁ, অভ্যাস বা হ্যাঁ, নাগরিক, নাগরিক অভ্যাস, এবং হ্যাঁ। সেটাও থাকে গ্রামে। যদি নতুন পোশাক কখন মানুষ পরে, যখন কোনো উৎসব আকারে রূপ নেয়। কিন্তু উৎসব, যিনি সরাসরি উৎসবটা করেন, যিনি উদযাপন করেন, জি, তার কিন্তু নতুন পোশাক পরার কোনো অবকাশ থাকে না। কিন্তু উৎসবের সঙ্গে আনুষঙ্গিকভাবে যারা যুক্ত থাকেন, তাদের হয়তো নতুন পোশাক, হ্যাঁ। হয়তো বাবা চড়কের মাঠে চড়ক করছেন, সেটা নতুন পোশাক পরে চড়ক করা সম্ভব নয়। কিন্তু তার সন্তানরা যখন ওই চড়ককে কেন্দ্র করে উৎসব মেলা হচ্ছে, সেখানে পড়ছে। সেখানে তারা পোশাক পরছে। আচ্ছা, এটা কিন্তু একটা মানে উৎসবের সঙ্গেই সম্পর্ক, কিন্তু আচ্ছা। উৎসবের মূল পালনকারীরা অনেক ক্ষেত্রে না মানে সেটা ঠিক আছে, উৎসবকে কেন্দ্র নাগরিক করে এই পোশাক পরছে কিনা সেটাই। নাগরিক ইয়ের মতো। কিন্তু যখন আমরা বৈশাখী উদযাপনের বিভিন্ন মেলা দেখি, সেখানে কিন্তু ইয়ে দেখা যায়। কিন্তু তবে মানে আপনি যেহেতু গবেষণা করেন, সেই জায়গা থেকে আপনার কাছে জিজ্ঞাসা করি, লাল এবং সাদা রংটা কিভাবে আসলো এই বর্ষবরণে বা পয়লা বৈশাখ উদযাপনে? এটা একদমই নাগরিক একটা মানে প্রয়োগ আমি মনে এখন করি। গ্রামে তো এই রঙের কোনো না, গ্রামে আসলে সাদা এবং লাল এই যে দুইটা রঙের যে ব্যবহার, মিশ্রণ, হ্যাঁ, ব্যবহার। সাদা রংটা গ্রামের যদি বলেন সেটা সাধকরা ব্যবহার করে। হ্যাঁ, সাদা রঙের থেকে গ্রামের মেয়েরা বা ছেলেরা সবসময় একটু বর্ণিল কাপড় পরতে পছন্দ করে। যেমন আমরা যে সূচিকর্ম যে মেয়েরা করে, সেগুলো যদি দিকেও তাকান, সেগুলোতে ব্যবহার দেখবেন যে খুব বর্ণিল। এবার আর একটা বিষয় আছে, সেটা আমি বলি, যে গরিব হলেই যে সে খুব গরিবানা ভাব নিয়ে থাকে এমন নয়। আমার গবেষণায় আমি দেখেছি গত 23 বছরের যে আমার ফিল্ড ওয়ার্ক মানে অভিজ্ঞতা, সেখানে দেখেছি যে অঞ্চলের মানুষ যত বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, সেই অঞ্চলের সংস্কৃতি তত বেশি বর্ণিল। এই যে এই বর্ণিল সংস্কৃতি নিয়ে বিস্তারিত এখানে আহ, তার অসচ্ছলতা থাকতে পারে পরিবারের মধ্যে, হুম। তার আয়ের জোগান কম থাকতে পারে, কিন্তু তারপর যত কম তত সে বর্ণিল। এটা হ্যাঁ, আসলে মনের ব্যাপার। আচ্ছা। মানুষের মনে যখন তার ইচ্ছে মনে পূরণের রঙের জায়গাটা, বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন কবিতা লিখি, যেটা আমার মন চায় কিন্তু আমি সেটা পাই না, সেটা যে একটা রূপান্তর ঘটে তার শিল্পের ভিতর দিয়ে। এবং গ্রামের মানুষ যারা সৃজনশীল, ক্রিয়েটিভ নলেজের সঙ্গে যারা যুক্ত, তারা আসলে তাদের মনের ইচ্ছেটাকেই প্রকাশ করেন। যেমন বৈশাখে যদি আপনি আমাদের হাজংদের মহিষাসুর বধ পালা যেটা দেখেন, মানে হাজংরা কিন্তু অত্যন্ত গরিব। তারা হয়তো একটা মানে শ্রমিকের কাজ করে একটা চায়ের দোকানে, বা একটা ভ্যান চালায়, কিন্তু বা ওই মাটি কাটার কাজ করে বা পাথর ভাঙার কাজ করে। কিন্তু তারা যখন পারফরমেন্স করে, তখন তাদের আমরা দেখি যে মুখে খুব অসাধারণ মানে জি। ফেস পেইন্টিং করছেন, এবং দেবদেবী হয়ে যাচ্ছেন, নিজেদেরকে রূপান্তর করতেছেন। মানে অলঙ্করণটা হ্যাঁ, যে করে হ্যাঁ, নিজেদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে করছেন, মুখোশের ব্যবহার করতেছেন, এবং বাঘের মুখোশ ব্যবহার করতেছেন। এগুলো কিন্তু তারা সবই নিজেরাই তৈরি করেন, এবং সেগুলো হচ্ছে খুব কালারফুল। এবং সেই কালারগুলো তৈরি করতেছেন আবার বাইরের কোনো উপাদান নিয়ে নয়, একদম, নিজেদের হ্যাঁ। নিজেদের যা আছে সেটাকে নিয়েই তারা রংটা বানাচ্ছে। চারপাশের, হ্যাঁ। হ্যাঁ, চারপাশে। এটাই হলো যে সব থেকে অদ্ভুত এটা ব্যাপার যে, গাছের কোন একটা হ্যাঁ, ফুল হ্যাঁ, বা ফুল, হ্যাঁ, বীজের রং দিয়ে রং তারা দিয়ে, করছে, হ্যাঁ। মানে এইভাবে, বা বা মানে মাটির, মাটির রং হ্যাঁ। দিয়ে সে বিচিত্র ধরনের রং তৈরি করছে। তার ভিতর দিয়ে কিন্তু তারা প্রকাশ করছে, এবং গল্পগুলোর ভিতরেও হয়তো তারা ওই দেবদেবীর কাহিনীকে নিচ্ছে, কিন্তু তাদের জীবনকেও কিন্তু দেখাচ্ছে সেখানে। বিশেষ করে সমাজের দুষ্ট লোক এবং শুভ
শুভ চিন্তা যারা করেন তাদেরকে হ্যাঁ। জয়ী করার একটা প্রবণতা দেখা যায় তাদের ভিতরে। আর বিশেষ করে আমাদের যেমন এপিকগুলোরও এক ধরনের রূপান্তর তারা করে তাদের জীবনের ভিতর দিয়ে, তারা নিজেরা সেই চরিত্রে অভিনয় করে। সেটা হলো ইচ্ছা পূরণের ব্যাপারটা প্রকাশ ঘটে তাদের শিল্পের ভিতর দিয়ে। যেমন আমাদের ফকির লালন সাঁই আমাদের সঙ্গে স্রষ্টার সম্পর্ককে অসাধারণভাবে প্রকাশ করলেন। সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। আপনার লালনের জায়গায় নিয়ে আসলেন, সেই জন্য একটু বলা যে আমাদের লোককবিরাও তো এই যে বর্ষবরণ, চৈত্র সংক্রান্তি, নতুন বর্ষ, যে বছর কে উদযাপন করা নিয়ে তো তাদেরও তো দৃষ্টিভঙ্গি দর্শন আছে, অবশ্যই অবশ্যই। এবং তারা গানও হ্যাঁ, করেছেন। হ্যাঁ, আসলে বর্ষ উদযাপন নিয়ে লোককবিরা অনেক মানে ব্যস্ত সময় থাকে আসলে। জি, এই সময়টা কিন্তু তাদের একটা পেট ভাতেরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম। আচ্ছা, যেমন এখন কোনো লোকশিল্পীকে আপনি পাবেন না যে তারা বেকার বসে আছে, কারণ এত নাগরিক এবং গ্রামীণ অনুষ্ঠানে তাদের যোগ দিতে হয়। এটা কিন্তু তাদের অন্যতম একটা পৃষ্ঠপোষক সময়, জি, যে সময়টা তারা একটা মানে রুজি রোজগারের সময়। রুটি রোজগার করে এবং সেটা দিয়ে 6 মাস তারা চলতে পারে। এবং যে কারণে তারা দেখা যাচ্ছে যে বৈশাখ নিয়ে অনেক গান লিখেছে এবং গ্রীষ্ম ঋতু নিয়ে গান লিখেছে। আমাদের এখানে আসলে লোককর্মীরা আমাদের ঋতু বন্দনার মানে প্রধান পূজারী হচ্ছে আমাদের সাধক শিল্পীরা। মানে ঋতু বন্দনা বলতে বাংলার যদি ষড় ঋতুর কথা বলি এবং এই যে 12টা মাস আছে, সেই মাসের বন্দনাগুলো মানে রবীন্দ্রনাথ ব্যতীত হ্যাঁ, যদি কেউ অনেক বৈচিত্র্য নিয়ে বলে থাকে সেটা কিন্তু আমাদের আমাদের লোককবিরা। লোককবিরা। কিন্তু এই বৈশাখ আসলে পরে যতটা রবীন্দ্রনাথের কথা খুব গুরুত্ব, কিন্তু লোককবিদের কথা সেভাবে আসে না। লোককবিদের কথা আসে না। কিন্তু আমি লোককবিদের কাছ থেকে শিখেছি যে বৈশাখের যেমন রবীন্দ্রনাথ বা নজরুলের কবিতা গানে হ্যাঁ, বৈশাখের রূপটা আসছে শুধুমাত্র তাণ্ডব, শুধু রুদ্র রূপে। মানে রুদ্র রূপটা। হ্যাঁ, কিন্তু বৈশাখের আর একটা মহনীয় রূপ আছে, সেটা কিন্তু কখনোই রবীন্দ্রনাথের চোখে ধরা পড়িনি বা নজরুলের চোখে ধরা পড়িনি, কিন্তু আমাদের লোককবিদের চোখে ধরা সেটা পড়েছে। কিরকম? সেটা বৈশাখে আপনি কি সব থেকে রসালো ফলগুলো হয় বৈশাখে। প্রকৃতির সব থেকে সুন্দর সময় হলো বৈশাখে। বৈশাখ কিন্তু জ্যৈষ্ঠ মিলে, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মিলে মধুমাস। হ্যাঁ, মধুমাস, এটা এই যে এবং লোককবিরা সেটার বন্দনা করেছেন। আমি প্রথম মানে লোককবিদের কাছ থেকে জানতে পারি যে প্রতিটা ঋতুরই দুইটা রূপ আছে, একটা মাতৃরূপ আর একটা হলো পুরুষ রূপ। আচ্ছা, মানুষের মতোই যে পুরুষ রূপ খুব তাণ্ডবের, কিন্তু মাতৃরূপটা খুব স্নেহের, মানে স্নেহের, ঠিক স্তন দেওয়ার মতো হ্যাঁ, মায়ের আদরের, হ্যাঁ। আদরের সেইভাবে কিন্তু দিচ্ছে। কিন্তু বৈশাখের সেই রূপটা আমাদের আলোচনায় কখনো আসে না, কিন্তু সেই রূপটা আসা দরকার। কারণ এই রূপটা সামনে আসলে পরে তখন কিন্তু আপনি বাংলাদেশে কত ধরনের ফল উৎপাদন হয় তারও একটা ইতিহাস আমরা পেয়ে যাই, সামনে চলে আসে। আর প্রকৃতির বিচিত্রতা আরো ভালোভাবে ধরা পড়ে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা যেমন প্রকৃতির মানে আমরা যেমন এখন মানে কয়টা গাছের নাম জানি, কয়টা ফলের নাম জানি। আমি কিছুদিন আগেই বলছিলাম যে আমার বন্ধুদেরকে যে আমাদের উচিত যে ফলের, বাংলাদেশের দেশি ফলের গাছ লাগানো। তার ভিতর দিয়ে দুইটা কাজ হতে পারে। একটা হলো যে আমরা অনেক ধরনের ফল খেতে পারি বিভিন্ন সময়ে, আর একই সঙ্গে আমাদের দেশের যে বিলুপ্ত প্রায় ফল আছে, গাছ সেগুলোকে রক্ষা করা যায়। রক্ষা করতে পারি। তো সেটাও কিন্তু এই বৈশাখ আসলে পারে আমাদের সেগুলো সামনে আসা দরকার। এই যে আপনি ফল রক্ষা করার কথা বললেন, গাছ রক্ষা করার করে ফল এবং গাছ দুটি আছে, ফুলের ব্যাপার আছে। হুম, হুম। নানা রকম বড় ফুল ফুটে এই বৈশাখ বা হুম, জ্যৈষ্ঠতে, হয়তো অবশ্যই। সেগুলো আমরা বড় ফুল হিসেবে জানি, তাদের আলাদা নাম হ্যাঁ, বা তাদের চরিত্র হয়তো আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ, আহ, সেই জায়গা থেকে আমি একটু যেতে চাই মেলার দিকে। বৈশাখ হ্যাঁ, চৈত্র একটা মেলার মৌসুম। হ্যাঁ, অবশ্যই। সেই জায়গা থেকে আমরা দেখছি যে সেখানেও নাগরিকতা ঢুকে গিয়েছে। সেখানে যে সেই মেলার যে ঐতিহ্য ছিল, যে পণ্যগুলি পাওয়া যেত, আমরা কাঠের পুতুলের কথা বলতে পারি, মাটির পুতুলের কথা বলতে পারি, আরো অনেক পণ্য ছিল, সেগুলো বিভিন্ন খেলনা ছিল, সেগুলো হারিয়ে গিয়েছে। মাটির জায়গা নিয়েছে প্লাস্টিক বা আরো অন্যান্য যে ধাতু আছে, সেগুলিতে চলে গিয়েছে। সেখানে আমাদের মেলার যে মূল প্রকৃতি, যে চরিত্র, সেটাও বদলে যাচ্ছে, বদলে গিয়েছে অনেকটা। সেটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু মেলার যে উপকরণগুলো হচ্ছে সেগুলো বদলে যাচ্ছে। খাবারও, আমি শোলার কথা দিয়ে শেষ করছি, খাবারও কিন্তু মেলার একটা বড় হ্যাঁ, আকর্ষণ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে বাংলাদেশের ওই যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে বাংলাদেশের বিচিত্র অঞ্চলে বিচিত্র ধরনের খাবার আছে। হয়তো একই উপাদান দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু সেটার মানে স্থান ভেদে সেটার রূপান্তর নাম হচ্ছে আলাদা ভিন্নভাবে। হচ্ছে। নাম আলাদা হচ্ছে, মানে স্বাদটাও আলাদা হচ্ছে। সেইভাবে আপনি যেটা বলছিলেন যে খেলনা পুতুল বা বিভিন্ন লোকজ
মানে সংস্কৃতির উপাদান, খুবই গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে আমি খুব দুঃখ পাই যে মেলাতে আমি ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে চাই মাটির পুতুল বা কাঠের, সেটা বাঁশের, পুতুল। এইগুলো এখন খুব মানে কমে গেছে। কিন্তু আমাদের এখানে কমে যাওয়ার একটা কারণও আছে, কারণ শিল্পীদের মেলাও কমে গেছে কিন্তু হ্যাঁ। আগের থেকে। আমরা প্রায় আগে 1200-1300 মেলার একটা তালিকা করেছিলেন বাংলা একাডেমির বিখ্যাত ফোকলোর সংগ্রাহক ছিলেন মোহাম্মদ সাইদুর। কিন্তু তারপরে ওইভাবে মেলার কোনো তালিকা আমরা আর করিনি, বিশেষ করে তৈরি করা নবায়ন হয়নি, করা হ্যাঁ। হয়নি। সেটা করা খুব জরুরি, জরুরি। কারণ আমাদের মানে সংস্কৃতির কি কি বিষয়গুলো আছে তার একটা তালিকাভুক্তিও বা কি আমাদের কি এখানে চলে যাচ্ছে, হারিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ। কি কি হারিয়ে যাচ্ছে, যেগুলো অনেকটা মৃত্যুমুখী, সেগুলোকে রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া। বিশেষ করে এখনো কিন্তু পালরা আছে যারা মাটির পুতুল আগে তৈরি করতেন, বা মাটির পাত্র যারা তৈরি করতেন, তারা একটা বড় ধরনের ঝুঁকির মুখোমুখি আসলেন যখন হলো এই সিলভার, মেলামাইন, এইগুলো প্লাস্টিক চলে আসলো। প্লাস্টিক চলে আসলো। কারণ ওগুলো লংজিভিটি অনেক বেশি, এবং মাটির পাত্র ভেঙে যায়, তাই মানুষ এগুলো মানে আর কিনতে চায় না। ছোটবেলায় দেখেছি আমার বোনের যখন বিয়ে হচ্ছে তখন তার মানে উপহার সামগ্রী হিসাবে প্রধান যে জিনিসটাকে দেওয়া হচ্ছে সেটা হলো কাঁসা পিতলের হ্যাঁ। একটা ঘড়া, জি। একটা জাগ, মানে কয়েকটা প্লেট জি। এবং বিচিত্র ধরনের বাটি, এরকম এইরকম বিচিত্র ধরনের জিনিস। কিন্তু সেটা কি এখন আর হচ্ছে? কিন্তু কাঁসা পিতলের শিল্পীরা তো আছে। আচ্ছা। আসলে তাদের জিনিসের চাহিদা এখন কমে গেছে। চাহিদা কমে যাওয়ার কারণ হলো যে সে বিষয়ে আমাদের মিডিয়া বা আমাদের বিভিন্ন মানে পলিসি লেভেলের জায়গা থেকে আমরা সচেতনতা তৈরি করিনি মানুষের ভিতরে, আর যেটা আমরা ওই আমাদের। যে একটা জিনিসও আছে যে আমরা ওই যে যেহেতু যে গণমাধ্যমের কথা বললেন, গণমাধ্যমে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন রকম সংস্কৃতি দেখতে পাচ্ছি এবং সেই মুখী হচ্ছি হুম, নিজেরটা রেখে, হুম, হুম, হুম। তো তারা আবার আমাদের মুখী। হ্যাঁ, হ্যাঁ। না, এটা একটা মানে ভালো দিক আছে যে আমাদের বহু মানে বিদেশি গবেষকদের আবার এসব ব্যাপারে খুব হ্যাঁ। আগ্রহ আমি দেখেছি। যে আমি আমার কিছুদিন আগে আমার পোলিশ এক বন্ধু, জি। তার সঙ্গে আমার পরিচয় হলো আমাদের ভাবনগর আচ্ছা, আচ্ছা। জার্নালের মাধ্যমে। তো ওর বাসায় যেয়ে দেখি যে ও মাটির একটা খুব অসাধারণ পেইন্টিং করা একটা মানে ফ্লাওয়ার ভাস কিনেছে। আচ্ছা। সেটা সে নিয়ে যাচ্ছে পোল্যান্ডে, তার জন্য আলাদাভাবে একটা বক্স কিনেছে, সেটাও অনেক টাকা দাম দিয়ে, এবং সেটা সে সঙ্গে করে নিয়ে নিয়ে যাচ্ছে। যাবে, হ্যাঁ। এই যে মাটির একটা পাত্র, একটা বাংলাদেশের একজন ফোক আর্টিস্টের পেইন্টিং করা, সেটার প্রতি তার যে প্রেম, সেটা আমি খুব মুগ্ধ হয়েছে। কিন্তু আমাদের কি কারোর ভিতরে এটা আছে? যেমন আমি কিছুদিন আগে কিরগিজে একটা ইউনেস্কোর একটা হ্যাঁ। ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ নিয়ে একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে আমি সব দেশের হ্যাঁ। গবেষকদের উপহার দেওয়ার জন্য আমি রাজশাহীর মাটির শিল্পী সুশান্ত কুমার পাল, তার কিছু ছোট মানে শখের হাড়ির ছোট সংস্করণ, এবং আমাদের কুষ্টিয়ার একজন কুলা বানায় বাঁশ এবং বেত দিয়ে, তার কয়েকটা পাত্র তাদেরকে আমি উপহার দিই। আমি দেখি যে তাদের চোখে মুখে কি মুগ্ধতা, এবং অনেকে আমার কাছ থেকে আলাদাভাবে আবার আমরা যে চেয়ে নিয়েছে। ছোটবেলায় যে তুলার তৈরি পাখি দেখতাম মেলাতে অনেক, হ্যাঁ, 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 বাঁশের এই জায়গায় মাঝখানে হ্যাঁ, এই যে ছোট ছোট হ্যাঁ, পাখি থাকতো, এখনো কিন্তু ওই যে বা মাটির পাখি ছিল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মাটির পাখি ছিল। এখনো আমি সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশনে যে সেটা তো আয়োজন করে আনা হয়, কিন্তু আয়োজন করে সচরাচর আনা পাওয়া হয়, যায় না। কিন্তু বাংলাদেশের সব মেলাতে এটা এখন আর নাই। সেটাই বলছি যে কিন্তু আয়োজন করে আনা হয় না। আমাদের ভিতরে সচেতনতা নাই বলেই তো এটাকে আজকে আমরা ওইটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু মাটির পুতুল যদি কোনো বাচ্চাকে দেন, সে কিন্তু মুগ্ধ হয়, এখনো হ্যাঁ। এখনো হয়। বা শোলার তৈরি একটা পাখি, শোলার রঙিন তৈরি পাখি। একটা পাখি, হ্যাঁ। এবং সে কিন্তু যদি একটা শোলা দেন, একটা শোলার শিল্পীর কাছে যদি একজন শিশুকে রাখেন, জি। সে নিজেও কিন্তু ওটা ক্রিয়েট করতে চায়, এটা সৃষ্টি করতে চায়। কারণ বাচ্চারা কিন্তু সৃষ্টি করতে খুব পছন্দ করে। কিন্তু আমরা মনে করি যে বাচ্চারা মনে হয় মানে সৃষ্টিশীল কাজ পছন্দ করে না। কিন্তু না না, তারা তো সৃজনশীল। পৃথিবীর সব বাচ্চাই সৃজনশীল। সেটাই। সে যদি একজন লোকশিল্পীর সঙ্গে তাকে রাখেন 2 দিন বা 1 ঘন্টা, সে কাজটি সঙ্গে করতে সঙ্গে পারবে। ওই শিল্পী যেভাবে তৈরি করতেছে ওই উপাদানটা তাকে দিলে সে সেটা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে লোকশিল্পীর প্রতি কিন্তু এক ধরনের প্রেম কিন্তু ছোটবেলা থেকেই শিশুদের সৃষ্টি হতে পারে। তা না, আমাদের শিশুদেরকে আমরা যেভাবে এরকম গ্যাজেট দিয়ে ব্যস্ত রাখি, তার হ্যাঁ, চেয়ে অবশ্যই শিশুদের আসলে ক্রিয়েটিভ জায়গাটাই নিয়ে আসাটাই হলো যে প্রতিটা অভিভাবকের দায়িত্ব। কারণ একটা শিশুর মূল জায়গা, তার যদি ক্রিয়েটিভিটি না থাকে, সে কিন্তু নতুন কিছু চিন্তা করতে পারে না। হ্যাঁ। যতই আমি একাডেমিক না না, নলেজের ওই দিকে তাকে নিয়ে গ্যাজেটের যাই, কথা ওই যে বললাম, ট্যাব বা মোবাইল, সেখানে তো সীমাবদ্ধ। সীমাবদ্ধ। হ্যাঁ, কিন্তু ওই যে কাগজ দিয়ে, শোলা দিয়ে বা মাটি দিয়ে বানানোর মধ্যে তো সে মুক্ত। হ্যাঁ, সে যা মুক্ত। খুশি তাই করতে পারছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবং সেই জায়গায় এবং সে ধরতে পারছে জিনিসটা। অবশ্যই। ওইখানে যে জিনিসটা সে তৈরি করছে গ্যাজেটের মধ্যে, সেটা তো সে ধরতে পারছে না।
রাখতে পারছে না। এমনকি শিক্ষা সফর যেটা হ্যাঁ। হয়, কিন্তু আমি আমার বন্ধুরা যারা শিক্ষক আছে তাদেরকে মাঝে মাঝে বলি, তুমি তো তোমার ছাত্রছাত্রীদের শিক্ষা সফরে নিয়ে যাচ্ছ, শিক্ষা সফর কি শিক্ষা সফর হবে নাকি শুধু সফর হবে? কারণ শিক্ষা সফরটা কেন করা হয়? শিক্ষা সফরের একটা শিক্ষণীয় দিক থাকে। ধরেন আমি সুন্দরবনে শিক্ষা সফরে গেলাম, সুন্দরবনে শিক্ষা সফরে যেয়ে শুধু কি রান্না করে খেয়ে দিয়ে চলে আসলাম তা নয়, কিন্তু সুন্দরবনের অন্তত 10টা গাছের নাম মানে ওটা কি যেন- চড়ুই ভাতি হলো না হ্যাঁ। শিক্ষা সফর হলো? হ্যাঁ, সেই শিক্ষা সফরের শিক্ষার জায়গাটা রাখা দরকার, যেমন ওই ওই অঞ্চলের হেরিটেজটাকে যেন সে শিখে আসতে পারে, ওই অঞ্চলের মানুষের সঙ্গে যেন সে এই মিশতে জায়গাতে পারে। আমি শেষ করবো সালমান ভাই, যে আমরা যদি ধরে নিই যে এই যে এবার যে আমাদের চৈত্র সংক্রান্তি বা এই যে পয়লা বৈশাখ, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অভিভাবকরা এই উৎসবটা কি, উৎসবের রংটা কি এবং উৎসবের ঐতিহ্য কি বা শেকড়ের কথা কি, সেটা যদি যার যার অবস্থান থেকে তার সন্তানদেরকে জানান, সেটা অবশ্যই এক ধরনের বড় শিক্ষা অসাধারণ হতে পারে। সেখানেই আসলে যদি এরকম হতো যে আমি চারুকলার ওই মঙ্গল শোভাযাত্রায় না দিয়ে ওই দিন বা তার একদিন আগে আমি চলে গেলাম কোন একটা গ্রামে শিশুদের নিয়ে, এবং সেখানে যে আমি চৈত্র সংক্রান্তি সারা রাত ব্যাপী যে অনুষ্ঠানটা হয়, দিনের বেলায় যে হরগৌরী নাচ হয়, সেগুলো দেখলাম বায়দান নাচ এবং হয়, সেখানে গান যে হয়, খাবারটা হয়, যে এবং সজনে সেই খাবারগুলো হয়, উচ্ছে বা আমরা যেটাকে করলা বলি, বা আপনি তিতার কথা বললেন, এই যে সেগুলো যদি খায় তাহলেই তো কিন্তু আসলে আমাদের টক খাওয়া বৈশাখের সঙ্গে একাত্মতার এবং আসল রূপটা এবং ধরা এই যে বিভিন্ন হাটে বাজারে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেইগুলি খাওয়া, সবকিছু মিলে আসলে এই যে উৎসব উদযাপনের চেয়ে হচ্ছে উদযাপন করা শেখা একটা বিষয় আছে। অবশ্যই, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।